বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে বন্দুকের একটা অঙ্ক আছে, সেই বন্দুকের অঙ্কটা করব, এবং নৌকার একটা অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক আমরা করবো। এখন ভরবেগের সংরক্ষণ সূত্রটা ছিল এরকম: m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটা ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা দিয়ে আমরা একটা অঙ্ক করবো। এখন 2 কেজি ভরের একটি বন্দুক হতে 20 গ্রাম ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎবেগ বের করো। 2 কেজি ভরের একটি বন্দুক হতে 20 গ্রাম ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। আগে আমাদের এই জায়গায় পদার্থবিজ্ঞান বা ফিজিক্সটা বুঝতে হবে। ফিজিক্স যদি বুঝতে পারি তাহলে অঙ্কটা সহজে করা যাবে। মনে করো আমার হাতে এটা একটা বন্দুক। এই বন্দুকের ভর হচ্ছে 2 কেজি। বন্দুকের ভর কয় কেজি? এটার ভিতরে একটা গুলি আছে, যে গুলিটার ভর হলো 20 গ্রাম। এইবার বন্দুক এবং গুলি দুইটাই ফায়ার করার আগে স্থির ছিল, তার মানে দুইটারই আদি বেগ 0। দুইটারই আদি বেগ 0। তারপরে এই বন্দুক থেকে গুলিটা সামনের দিকে বের হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করে দেখে থাকবা, টিভি সিনেমার মধ্যে দেখায় যখন ফায়ার করে তখন নায়ক বা যে ফায়ার করে সে একটু কেঁপে উঠে। আর যদি লম্বা বন্দুক হয় তাহলে সে পিছনের দিকে একটু সরে যায়। পিছনের দিকে কেন সরে যায়? এই বন্দুক থেকে যখন গুলিটা সামনের দিকে যায়, এই বন্দুকটা তখন পিছনের দিকে একটু ধাক্কা অনুভব করে। কারণ সামনের দিকের বলটা যদি ক্রিয়াবল হয় তাহলে পিছনের দিকে বলটা হবে প্রতিক্রিয়া বল। যাই হোক, আমরা এই অঙ্কটা করবো। এখন কিভাবে করব দেখি। এখানে বন্দুকের ভর m1 ধরলাম। m1 সমান 2 কেজি। আর গুলির ভর m2 সমান হবে 20 গ্রাম, সমান হবে 0.02 কেজি। 0.02 কেজি। এবার বন্দুকের আদি বেগ মানে ফায়ার করার আগে যে বেগ সেটা হলো u1। u1 এর মান কত তোমরা বলো? u1 এর মান হবে 0। তাহলে গুলির আদি বেগ কত হবে? u2 ইকুয়াল টু 0। এবার গুলির শেষ বেগ v2। গুলির যেহেতু আদি বেগ u2, তাহলে গুলির শেষ বেগ হবে v2। v2 এর মান কত? v2 এর মান হলো 300 মিটার পার সেকেন্ড। 300 মিটার পার সেকেন্ড, এটা হলো গুলির। এবার আমাদের বের করতে হবে বন্দুকের পশ্চাৎবেগ। দেখবো বন্দুকের বেগ v1 ইকুয়াল টু হোয়াট? বন্দুকের বেগ v1 ইকুয়াল টু, এবার লিখবো, আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই জায়গায় আমরা মানগুলো বসিয়ে দেই। m1 এর মান ছিল 2, u1 এর মান হচ্ছে 0, m2 এর মান ছিল 0.02, u2 এর মান হচ্ছে 0, ইকুয়াল টু m1 এর মান 2 ইন্টু v1 এর মান আমরা বের করব প্লাস
m2 এর মান হচ্ছে 0.02 ইনটু v2 এর মান হচ্ছে 300। এইবার আমরা দেখতে পাচ্ছি বাম পাশে হয়ে যাবে সম্পূর্ণটা 0, তাহলে এইটাকে আমরা লিখে দেই 2v1 ইকুয়াল টু মাইনাস, এখানে কত হবে 6 মাইনাস 6, এবার v1 ইকুয়াল টু মাইনাস 3 মিটার পার সেকেন্ড। এই জায়গায় v1 এর মান মাইনাস দিয়ে কি বোঝায়? v1 এর মান মাইনাস দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হলো গুলিটা যদি সামনের দিকে যায় বন্দুকটা যাবে পিছনের দিকে, আর পিছনের দিকে যেই বেগ তাকে বলা হয় পশ্চাৎ বেগ। পিছনের দিকে বেগ মানে হচ্ছে পশ্চাৎ বেগ। তাহলে আমরা কি লিখবো? বন্দুকের পশ্চাৎ বেগ 3 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস কেন দিলাম না? এই মাইনাস দিয়ে বোঝায় পিছনের দিক, যেহেতু আমি পশ্চাৎ উল্লেখ করেছি, পশ্চাৎ উল্লেখ করার জন্য এখানে মাইনাস দেওয়া যাবে না। কিন্তু যদি তুমি বলো বন্দুকের বেগ, তাহলে তোমাকে লিখতে হবে মাইনাস 3 মিটার পার সেকেন্ড। বন্দুকের বেগ লিখলে কি লিখতে হবে? মাইনাস 3 মিটার পার সেকেন্ড। আর যদি বন্দুকের পশ্চাৎ বেগ লিখো তাহলে লিখতে হবে 3 মিটার পার সেকেন্ড। এই জায়গায় একটু খেয়াল করে লিখতে হবে। আর একটা অঙ্ক করবো আমরা এখন। এর আগে তোমাদের একটা এইচডব্লিউ দিব আমি প্র্যাকটিস করার জন্য ভাষায় চেঞ্জ করে দেই। এইচডব্লিউ 2 কেজির জায়গায় দিলাম 2.2 কেজি, এখানে দিলাম 25 গ্রাম, 320 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। এই অঙ্কটা বাসায় করবা। দুইশো কেজি ভরের একটি নৌকার দুই প্রান্তে দুইজন বালক করিম ও রহিম দাঁড়িয়ে আছে। দুইজনের ভর যথাক্রমে 50 কেজি ও 45 কেজি। দুইজনের ভর যথাক্রমে 50 কেজি ও 45 কেজি। এরা দুইজন একই সাথে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে লাফ দেয়। লাফ দেওয়ার পর নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে? 200 কেজি ভরের একটি নৌকার দুই প্রান্তে দুইজন বালক করিম ও রহিম দাঁড়িয়ে আছে। দুইজনের ভর যথাক্রমে 50 কেজি ও 45 কেজি। এরা দুইজন একই সাথে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে লাফ দেয়। লাফ দেওয়ার পর, এখানে হবে লাফ দেওয়ার পর নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে বা চলবে।
এইটা বোঝার জন্য আগে আমাদের নৌকা চিনতে হবে, আর নৌকা কোন জায়গায় চলে সেটাও জানতে হবে। নৌকা নিশ্চয়ই আমাদের এরকম ইয়ার উপর দিয়ে কি বলে রাস্তা দিয়ে চলে না, পানির মধ্যে চলে। আর নৌকা যদি পানির মধ্যে চলে, নৌকার অবস্থানটা তোমাদের বুঝতে হবে। নৌকাকে যদি তুমি একদিক থেকে একটু ধাক্কা দাও, তাহলে নৌকাটা আরেক দিকে সরে যায়। এরপরে তোমাকে আরো যেটা বুঝতে হবে সেটা হলো, একটা নৌকার উপর দাঁড়িয়ে আছো তুমি, নৌকা যখন তীরে এসে ঠেকলো, তখন তুমি নৌকা থেকে নামবা। নৌকা থেকে নামার সময় তুমি যখন লাফ দাও, তখন পায়ের মধ্যে একটা বল প্রয়োগ করা হয়। আর এই বলের কারণে নৌকাটা কি করে, আমি যেই দিকে লাফ দিব নৌকাটা তার বিপরীত দিকে সরে যায়। নৌকাটা কি করে, তার বিপরীত দিকে সরে যায়। এই বেসিক জিনিসগুলো যদি আমরা না জানি, অঙ্ক মুখস্থ করে করে কোনো লাভ নাই। আমরা প্রথমে একটা নৌকা আঁকি। একটা নৌকা এখানে রাখলাম আমরা। এর দুই প্রান্তে দুইজন বালক, একজন, আর এই প্রান্তে আরেকজন, দুইজন বালক দাঁড়িয়ে আছে। নৌকাটা পানির মধ্যে এখন স্থির। এইবার এ যদি হয় করিম, এ হবে রহিম। করিম আর রহিম দুইজন বালক। এইবার দুইজন বালক দুই জায়গায় দাঁড়িয়ে আছে। তারপরে কি করলো, এরা দুইজন একই সাথে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড সে লাফ দিবে এই দিকে, নিশ্চয়ই এর উল্টা দিকে লাফ দিবে, এই দিকে লাফ দিবে না, লাফ দিলে নৌকার উপরে পড়বে, লাফ দিয়ে পড়বে পানিতে। তাহলে সে লাফ দিল 4 মিটার পার সেকেন্ড বেগে। কয় মিটার পার সেকেন্ড বেগে? আর রহিম লাফ দিল এই দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে। একটু ভালো করে বুঝে শুনে বলতে হবে। যদি একজন থাকতো, একজন, মনে করো রহিম নাই, শুধু করিম লাফ দিচ্ছে। করিম লাফ দিল এইদিকে, এইদিকে লাফ দেওয়ার কারণে সে পায়ের মধ্যে একটা বল প্রয়োগ করলো, সেই বলটা কাজ করবে এই দিকে। যদি সে এইদিকে লাফ দেয়, লাফ দেওয়ার সময় নৌকাটা এই দিকে সরে যাবে, যদি রহিম না থাকতো। এখন যেহেতু রহিম আছে, তাহলে রহিম লাফ দিচ্ছে ডান দিকে, নৌকাটা এবার কোন দিকে সরে যাবে, রহিম পা দিয়ে ধাক্কা দিবে এইদিকে, এইদিকে সরে যাবে। দুইজন দুই দিক থেকে পা দিয়ে দুই দিকে ধাক্কা দিচ্ছে, নৌকাটা আসলে যাবে কোন দিকে সেটা আমাদের বের করতে হবে। ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে সেটা আমরা বের করব। কিভাবে বের করব দেখি, একটু লিখে নেই। তোমরা লেখো, এখানে করিমের ভর M1 = 50 কেজি, রহিমের ভর M2 = 45 কেজি। এবার এখানে আছে নৌকার ভর, নৌকার ভর হলো M3 = 200 কেজি। আগে আমাদের ভর ছিল 2টা, এখন ভর হলো 3টা। ভর কয়টা? 3টা। করিমের ভর, রহিমের ভর আর নৌকার ভর, এই 3টা ভর লিখে দিলাম। যখন করিম এই দিকে লাফ দিবে, তখন করিমের একটা বেগ আছে, এই বেগের মান কত? 4 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন লাফ দেয়নি, নৌকার মধ্যে দাঁড়িয়ে ছিল, তখন নৌকার বেগও 0, করিম রহিম দুইজনের বেগও 0। তাহলে লাফ দেওয়ার আগে সবার বেগে কি 0। তাহলে আমরা কি লিখবো, করিমের আদি বেগ, করিমের আদি বেগ U1 = 0, রহিমের আদি বেগ U2 = 0, নৌকার আদি বেগ U3 = 0। তাহলে লাফ দেওয়ার পরে করিম লাফ দিচ্ছে এইদিকে, তাহলে এইবার করিমের শেষ বেগ এটা হলো V1,
ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, রহিমের শেষ বেগ v2 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হলো এই জায়গায় করিম লাফ দিচ্ছে বাম দিকে, আমি ধরলাম এটা হলো 4 মিটার পার সেকেন্ড, তাহলে রহিম লাফ দিচ্ছে ডান দিকে, তো বাম দিকে যদি প্লাস হয় ডান দিকে কি হবে, মাইনাস হবে, দিলাম মাইনাস। এবার হলো নৌকার বেগ বা নৌকার শেষ বেগ v3 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এটা আমরা বের করব। এবার যেটা সূত্র হবে সেটা হলো আমরা জানি m1 u1 plus m2 u2 plus m3 u3 equal to m1 v1 plus m2 v2 plus m3 v3। আগে ছিল দুইটা, এখন লিখলাম কয়টা, তিনটা। এই জায়গায় মান হবে 0, সবগুলো u1 u2 u3 সবগুলো 0। এই জায়গায় m1 এর মান হলো 50 ইন্টু v1 এর মান হলো 4 প্লাস m2 হলো 45 ইন্টু -5 প্লাস m3 এর মান হলো 200 ইন্টু v3। আমরা তাহলে এই মানগুলো বসানোর পরে একটু ক্যালকুলেশন করো। যদি এটাকে আমি ডান পাশে রেখে দেই, এটাকে বাম পাশে নিয়ে আসবো, অথবা একবারে করতে পারো, এখানে হলো 200 আর এখানে হলো গুণ করলে 225 হয়, বিয়োগ করার পর এখানে -25 থাকে, ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে 25। যেভাবে খুশি সেভাবে করতে পারো, সমস্যা নেই। এই জায়গায় v3 এর মান যেটা আছে 0.125 মিটার পার সেকেন্ড। এবার আমরা বলো কোনটাকে ধনাত্মক ধরেছিলাম, করিমের শেষ বেগ হচ্ছে ধনাত্মক আর রহিমের শেষ বেগ ছিল ঋণাত্মক। যেহেতু এই জায়গায় করিমের শেষ বেগ ধনাত্মক ধরা ছিল আর আমাদের রেজাল্টটা আসলো ধনাত্মক, তাহলে করিম যেদিকে লাফ দিয়েছিল সেই দিকে যাবে, বা করিমের বেগ যেই দিকে সেই দিকে যাবে। সুতরাং নৌকাটি করিমের দিকে 0.125 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। একই অঙ্ক তোমরা একটা ইন্টারভিউ করবা, আমি লিখে দিচ্ছি। 300 কেজি, এই জায়গায় ভর দিলাম 42 আর এটা দিলাম 40, এটা 3, এটা 4। বাকি অঙ্কটা তোমরা করবা, একই অঙ্ক সুন্দর করে বুঝে শুনে করে ফেলবা। এখন আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে ঘর্ষণ। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ঘর্ষণ। ঘর্ষণ কি তোমরা সবাই জানো। আর যদি একটা হাত আরেকটা হাতের সাথে যাবে এরকম করি, এটাকে ঘর্ষণ বলে। আবার আমি এদিক দিয়ে যাচ্ছি, কারোর সাথে ধাক্কা লাগলো, এটাকেও কি বলে, ঘর্ষণ বলে। দুইটা গাড়ি দুই দিক থেকে আসতেছে, এক জায়গায় ধাক্কা লেগে গেল, এটাও এক ধরনের ঘর্ষণ। তুমি মাটির উপর দিয়ে বা তোমার বাসার ফ্লোরের উপর দিয়ে হাঁটতেছো, তোমার পায়ের নিচের অংশের সাথে ফ্লোরের উপরের অংশ যে জায়গায় স্পর্শ করে সে জায়গায় কি হয়, একটা ঘর্ষণ হয়। যদি ঘর্ষণ না হতো তাহলে কি হইতো, তাহলে তুমি এইভাবে হাঁটতে পারতা না। কিভাবে, এটা প্রমাণ কি, তোমার বাসার ফ্লোরে একটু তেল ছিটিয়ে রাখবা, সরিষার তেল অথবা সয়াবিন তেল, আর ওই তেলের উপর দিয়ে তুমি হাঁটার চেষ্টা করবা, দেখো পড়ে যাবা। কেন পড়ে যাবা, কারণ হলো তখন ঘর্ষণটা কমে যাবে। ঘর্ষণটা কি হয়ে যাবে, কমে যাবে। আর ঘর্ষণটা কমে যাওয়ার কারণে তুমি পিছলে যাবা এবং সেই মুহূর্তে তুমি হাঁটতে পারবে না। তাহলে ঘর্ষণ কি, ঘর্ষণের সাধারণ যে বিষয়টা সেটা আমরা সবাই জানি। এবার প্রশ্ন হলো ঘর্ষণটা কেন হয়।
আমি যখন একটা হাতের উপর দিয়ে আরেকটা হাতে এভাবে এরকম করি তখন এখানে একটা ঘর্ষণ হয়। তোমরা এরকম করে দেখবা এখানে তাপ উৎপন্ন হয়। ঘর্ষণের কারণে মূলত এই তাপটা উৎপন্ন হয়। প্রশ্ন হলো এই ঘর্ষণটা হয় কেন? আমি যখন ফ্লোরের উপর দিয়ে হাঁটি তখন ফ্লোরের উপরে আমার পায়ের সাথে ঘর্ষণটা কেন হয়? এর কারণ হলো প্রত্যেকটা তলের উপর অসংখ্য খাঁজ থাকে। খাঁজ মানে হচ্ছে এরকম দাগ দাগ থাকতে পারে, আবার থাকতে পারে ছিদ্র ছিদ্র করা, এগুলোকে বলা হয় খাঁজ। এই খাঁজগুলোর কারণে মূলত ঘর্ষণটা হয়। কেন হয়? কারণ একটা খাঁজ যদি আরেকটা খাঁজের ভিতরে ঢুকে যায় তাহলে সেই জায়গাটা আটকে যায়, আর আটকে যাওয়ার কারণে মূলত এই ঘর্ষণটা হয়। তোমরা বলতে পারো যে স্যার, যদি জানালার গ্লাস হয়, জানালার গ্লাসের উপরে যে তল, সেই তলের মধ্যে কোনো ঘর্ষণ থাকার কথা না। কারণ কি? কারণ হচ্ছে সেই জায়গায় কোনো ধরনের খাঁজ থাকার কথা না, একদম মসৃণ থাকে না। ওই জায়গায় অনেক ছোট ছোট ছিদ্র থাকে বা ছোট ছোট উঁচু নিচু জায়গা থাকে। যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে অনেক উঁচু নিচু দেখা যাচ্ছে। এইরকম যদি সবচেয়ে ভালো মসৃণ তল তুমি পেতে চাও তাহলে পাবা এরকম কচু পাতা। যদি দেখো কচু পাতার উপরের যে তলটা সেটা অনেক মসৃণ, আর সেটা এমন মসৃণ বলেই কচু পাতার উপরে পানি গোল হয়ে থাকে। কচু পাতার উপরে পানি আটকে না, এটার তলটা অনেকটা মসৃণ। তারপরেও সেটা 100% মসৃণ না, সেইখানেও ঘর্ষণ থাকে। তাহলে ঘর্ষণের কারণটা কি? ঘর্ষণের কারণ হলো যেই দুইটা তল একসাথে লেগে গেল সেই দুইটা তলের মধ্যে খাঁজ থাকা। তোমার হাতের মধ্যে যে খাঁজ আছে সেটা তুমি এমনি খালি চোখে দেখতে পাবা। বিভিন্ন ধরনের রেখা আছে যেগুলো হচ্ছে গণকের কাছে গেলে এই রেখাগুলো দেখে দেখে ভবিষ্যৎ বলে, এগুলো বিশ্বাস করা যাবে না। কিন্তু এখানে যে খাঁজ আছে এটা তো দেখতে পাবা তুমি। এই খাঁজের কারণে এখানে ঘর্ষণটা হয়, আর এই খাঁজটা খুব ভালো বলে এখানে বেশি ঘষাঘষি করলে এখানে খুব দ্রুত তাপ উৎপন্ন হয়। যেখানে যত বেশি খাঁজ থাকবে সেখানে তাপ তত বেশি উৎপন্ন হবে। তার মানে এই না অনেক উঁচু নিচু জায়গা একটার উপর দিয়ে আরেকটা বস্তু গতিশীল করা যাচ্ছে না তখন তাপ উৎপন্ন হবে, এরকম না। গতিশীল করতে হবে তারপরে তাপ উৎপন্ন হবে। যাই হোক, ঘর্ষণের সংজ্ঞাটা এবার আমরা দেখব। একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু গতিশীল হলে বা গতিশীল হওয়ার চেষ্টা করলে বস্তু দ্বয়ের স্পর্শতলে একটি বাধার সৃষ্টি হয়। বাধার সৃষ্টি হয়, এই বাধাকে ঘর্ষণ বলে। এই বাধাকে কি বলে? ঘর্ষণ বলে। ঘর্ষণের জন্য যে বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে। আমি একটু বুঝাই তোমাদের। এখানে দুইটা বস্তু আছে, একটা বস্তু এই আর একটা বস্তু, এই দুইটা বস্তু এইভাবে আছে। এখন এই দুইটা বস্তু কিন্তু গতিশীল না, স্থির।
যদি একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু এরকম গতিশীল হওয়ার চেষ্টা করে অথবা গতিশীল থাকে, গতিশীল, তখন দুটা বস্তুর মাঝে একটা জায়গা আছে যে জায়গায় দুটা বস্তু পরস্পরকে কি করে, স্পর্শ করে, ওটাকে বলা হয় স্পর্শতল। একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু গতিশীল হলে বা গতিশীল হওয়ার চেষ্টা করলে বস্তুদ্বয়ের স্পর্শতলে, এই বস্তুদ্বয়ের স্পর্শতলে একটা বাধার সৃষ্টি হয়। কিসের বাধা? আমি যে এটাকে গতিশীল করার চেষ্টা করলাম বা গতিশীল করলাম, সেই গতির বিপরীত দিকে একটা বাধার সৃষ্টি হয়, সেই বাধাটাকে বলা হয় ঘর্ষণ। এটা সব জায়গায় কার্যকর। যদি এই বাধাটা না থাকতো তাহলে একটা গাড়ি যখন গতিশীল অবস্থায় থাকে, সামনে যদি কোনো মানুষজন থাকতো তাহলে মানুষের উপর দিয়ে চলে যেত। এই কারণে ঘর্ষণ যদি না থাকতো তাহলে সেই গাড়িটা ব্রেক করে থামানো যেত না, সেটা চলতেই থাকতো। তাহলে এই জায়গায় যে বাধাটার সৃষ্টি হয় সেই বাধাটাই হলো ঘর্ষণ। আমি যখন সামনের দিকে হাঁটার চেষ্টা করি তখন পায়ের নিচে একটা বাধার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ঘর্ষণ। মনে রাখতে হবে এই ঘর্ষণটা সবসময় বস্তুটা যেই দিকে গতিশীল থাকে তার বিপরীত দিকে কাজ করে। বস্তু সামনের দিকে গতিশীল হলে ঘর্ষণটা কাজ করবে সবসময় বিপরীত দিকে। এবার ঘর্ষণের জন্য যে বলের সৃষ্টি হয় তাকেই বলা হয় ঘর্ষণ বল। আমি লাস্ট লিখে দিয়েছি, ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে। আশা করি তোমরা ঘর্ষণ কি সেটা বুঝতে পেরেছো। বিভিন্ন ধরনের ঘর্ষণ আছে, তোমাদের এখানে 3-4টা ঘর্ষণের সংজ্ঞা দিব আমরা। 1 নাম্বার হলো স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ বস্তুর উপর অন্য একটি বস্তু স্থির থাকলে বা গতিশীল হওয়ার চেষ্টা করলে গতিশীল হওয়ার পূর্ব পর্যন্ত বস্তু দ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে স্থিতি ঘর্ষণ বলে। একটু বুঝতে হবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। একটি বস্তু, এর উপরে আরেকটা বস্তু স্থির অবস্থায় আছে, এইখানে বস্তুদ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণটার সৃষ্টি হলো সেটাই হলো স্থিতি ঘর্ষণ। এবার এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি, যে এখানে লেখা আছে যদি বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করে, এই বস্তুটা এটার উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করতেছে কিন্তু এখনো গতিশীল হইতে পারতেছে না, গতিশীল হওয়ার পূর্ব পর্যন্ত এটার মধ্যে যে ঘর্ষণটা কার্যকর সেই ঘর্ষণটাকে বলা হবে স্থিতি ঘর্ষণ। এই ঘর্ষণ কোন দিকে কাজ করে? বস্তু যেই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করে তার বিপরীত দিকে কাজ করে। প্রথমে বলে দিয়েছি যত ঘর্ষণ আছে ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। তাহলে আশা করি তোমরা স্থিতি ঘর্ষণ বুঝতে পেরেছো। একটি বস্তুর উপর দিয়ে বা উপর অন্য একটি বস্তু স্থির থাকলে বা গতিশীল হওয়ার চেষ্টা করলে, গতিশীল হওয়ার পূর্ব পর্যন্ত বস্তুদ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে স্থিতি ঘর্ষণ বলে। এইবার আমরা দেখব গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ একটি বস্তুর উপর দিয়ে
অন্য একটি বস্তু একটি বস্তুর উপর দিয়ে অন্য একটি বস্তু গতিশীল হলে বস্তুদ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে গতীয় ঘর্ষণ বলে। আমি আরেকবার বলে দেই, বলে দিলেই বুঝবা। একটি বস্তুর উপর দিয়ে অন্য একটি বস্তু গতিশীল হলে, আগেরবার ছিল গতিশীল হওয়ার চেষ্টা করলে, গতিশীল হলে বস্তুদ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে গতীয় ঘর্ষণ বলে। অর্থাৎ তোমার ছোট বোন ফ্লোরের মধ্যে বসে আছে, তুমি টেনে টেনে নিয়ে যাচ্ছ। তোমার ছোট বোন ইয়াতে বসে আছে, তাকে তুমি টেনে টেনে নিয়ে যাচ্ছ। তাহলে টেনে টেনে নিয়ে যাওয়ার সময় তোমার বোন গতিশীল হয়ে গেল। তোমার বোনের পায়ের নিচের অংশ আর ফ্লোরের উপর অংশ, অর্থাৎ যে জায়গায় স্পর্শ করলো সেই জায়গায় যেই ঘর্ষণের সৃষ্টি হলো তাকে বলা হবে গতীয় ঘর্ষণ। সব জায়গায় প্রযোজ্য। একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু যদি গতিশীল হয় তাহলে তাদের মধ্যে যে ঘর্ষণ বলটা সৃষ্টি হয় তাকে বলা হবে গতীয় ঘর্ষণ। এবার আমরা যেটা দেখবো সেটা হলো আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ একটি বস্তুর উপর দিয়ে অন্য একটি বস্তু গড়িয়ে চললে বস্তু দ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে। এই মার্কারটা অথবা তোমার বাসায় যে কলমটা আছে, কলমটা তোমার বইয়ের উপর দিয়ে এভাবে গড়িয়ে দিবা। তো গড়িয়ে যখন চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আবর্তন কথাটার মানে কি? গুণন। আর এই গুণনের সময় যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে কি বলা হবে? আবর্ত ঘর্ষণ। এইবার আরেকটা সংজ্ঞা বাকি, সেই সংজ্ঞাটা আমরা দিয়ে নেই। প্রবাহী ঘর্ষণ। কোন প্রবাহীর মধ্য দিয়ে একটি বস্তু গতিশীল হলে বস্তু ও প্রবাহীর স্পর্শতলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে প্রবাহী ঘর্ষণ বলে। এই জায়গায় প্রবাহী ঘর্ষণ, প্রবাহীর সাথে প্রবাহী যদি ঘর্ষণ হয় সেটার আবার আলাদা নাম আছে, সেটা হলো সান্দ্রতা। যাই হোক, সেই দিকে যাচ্ছি না, তোমাদের সেটা নাই। আমি শুধু এখানে যেটা বলতেছি সেটা হলো প্রবাহী ঘর্ষণ। তাহলে জানতে হবে আগে প্রবাহী কি। প্রবাহী কি সেটাই যদি না জানি তাহলে প্রবাহীর ঘর্ষণ আমরা বুঝতে পারবো না। প্রবাহী মানে হচ্ছে যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে সেই সকল পদার্থকে বলা হয় প্রবাহী পদার্থ বা প্রবাহী। বাতাস প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়, এরকম তরল বা বায়বীয় যেই পদার্থগুলো আছে সেইগুলো প্রবাহিত হতে পারে। আর সেই প্রবাহীর মধ্য দিয়ে যদি একটা বস্তুকে আমি ফেলে দেই, মনে করে এই মার্কারটাকে ফেলে দিলাম, প্রবাহীর মধ্য দিয়ে যাচ্ছে, বাতাসের সাথে মার্কারের একটা ঘর্ষণ আছে, সেই ঘর্ষণটাকে বলা হবে প্রবাহী ঘর্ষণ। পানির উপরে তুমি একটা লোহার টুকরা ফেলে দিলাম, লোহার টুকরাটা নিচের দিকে যাবে, পানির সাথে লোহার টুকরার একটা ঘর্ষণ আছে, সেটাকে বলা হবে প্রবাহী ঘর্ষণ। তাহলে বিভিন্ন প্রকার ঘর্ষণ আমরা দেখলাম, আরো বিভিন্ন ধরনের ঘর্ষণ আছে, তোমরা একটু বই পড়বা।
আমি আরেকটু আলোচনা করি এই অধ্যায়ে, সেটা হচ্ছে ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা। ঘর্ষণের সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। মনে রাখবা, পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। একইভাবে ঘর্ষণেরও সুবিধা আছে আবার অসুবিধাও আছে। কিরকম? যেমন মনে করো আমরা এই যে ফ্লোরের উপর দিয়ে হাঁটতেছি, এটা আমাদের সুবিধা। ঘর্ষণ যদি না থাকতো, যে উদাহরণটা আমি দিয়েছিলাম, যদি ফ্লোরের মধ্যে তেল দিয়ে রাখতা তাহলে আর হাঁটতে পারত না, ঘর্ষণটা কমে যেত। রাস্তা দিয়ে গাড়ি চলে, গাড়ি ব্রেক করার সময় ঘর্ষণ যদি না থাকতো তাহলে মানুষের উপর দিয়ে গাড়ি চলে যেত, তাহলে সেই জায়গায় ঘর্ষণের সুবিধা। আরো বিভিন্ন জায়গায় ঘর্ষণের সুবিধা আছে। ঘর্ষণ এই বলকে বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাইতে পারি। যেমন মনে করো আমরা বিদ্যুৎ উৎপন্ন করি বায়ু বাতাসকে কাজে লাগিয়ে, সেই জায়গায় যদি বাতাসের ঘর্ষণটা না থাকতো তাহলে পাখাটা ঘুরাইতো না, সেই জায়গায় আমরা বিদ্যুৎ পাইতাম না। এবার অসুবিধা কি? ঘর্ষণের বিভিন্ন রকম অসুবিধাও আছে। যদি ঘর্ষণ না থাকতো তাহলে গাড়ির মধ্যে যে পার্টসগুলো লাগানো হয় সেগুলো ক্ষয় হইতো না, একবার লাগাইলে সারা জীবন ধরে চলতে থাকতো। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যায় কেন? এই ঘর্ষণের কারণে। এই জন্য বলবো একটু রিডিং করবো তোমরা বইটা, সেই জায়গায় যদি কোনো জিনিস বুঝতে না পারো আমি এবার বুঝাই দিব। বলতে যাচ্ছি ঘর্ষণের সুবিধা যেরকম আছে অসুবিধাগুলো আছে। আরেকটা টপিক আছে তোমাদের, ঘর্ষণ কিভাবে কমানো যায় আবার ঘর্ষণ কিভাবে বাড়ানো যায়। ঘর্ষণের উৎপত্তি কি হবে সেটা যদি বুঝতে পারো তাহলে ঘর্ষণ কিভাবে কমানো যায় কিভাবে বাড়ানো যায় সবই তোমরা বুঝতে পারবা। উৎপত্তি হলো একটা খাঁজের সাথে আরেকটা খাঁজ মিলে যাওয়া। যদি আমি এই খাঁজটা মসৃণ করে দেই তাহলে ঘর্ষণটা কমে যাবে। এইবার যদি আমি এই তলের উপর দিয়ে আমার হাতটাকে গতিশীল করার চেষ্টা করি, আমার এই তল সম্পূর্ণ এর সাথে লেগে গেল, এখানে স্পর্শ তলের ক্ষেত্রফলটা বেশি, এই জন্য ঘর্ষণটা বেশি। কিন্তু যদি এই মার্কার উপরে রাখি, তার উপরে আমি হাতটা গতিশীল করি, তাহলে এই জায়গায় ঘর্ষণটা হবে কম। কেন কম হবে? কারণ এই জায়গায় আমার মার্কারের সাথে আমার হাতের স্পর্শ তল যেটা, সেই তলটা হচ্ছে কম। তল কম থাকার কারণে ঘর্ষণটা হয় কম। তল যত বড় হবে ঘর্ষণ হবে তত বেশি। আর এইটার ব্যবহার হচ্ছে বেয়ারিং। তোমরা বিভিন্ন গাড়িতে বেয়ারিং এর ব্যবহার জানবা। তো বেয়ারিং এর ভিতরে কতগুলো ছোট ছোট বল থাকে, সেই বলগুলো কি করে? মনে করো এখানে একটা রিং, বাইরে আর একটা রিং। তো বাইরে যে রিংটা আছে এই রিং এর সাথে ভিতরের রিং কতগুলো বলের মাধ্যমে যুক্ত, ছোট ছোট বল। যদি এই রিংটা এটার সাথে সরাসরি যুক্ত থাকতো তাহলে স্পর্শ তলের ক্ষেত্রফল হইতো অনেক বেশি। যেহেতু সরাসরি যুক্ত না, বলের মাধ্যমে যুক্ত, বলগুলো খুব অল্প জায়গা জুড়ে স্পর্শ করে থাকে। আর এই অল্প জায়গা জুড়ে স্পর্শ করে থাকার কারণে এই জায়গায় ঘর্ষণটা হয় কম। যেখানেই ঘর্ষণটা কমানোর দরকার সেই জায়গায় এই কারণে আমরা বেয়ারিং ব্যবহার করি। তারপরে তেল জাতীয় পদার্থ, গ্রিস, বিভিন্ন ধরনের পদার্থ আছে। তেল জাতীয় পদার্থ ব্যবহার করলে ঘর্ষণটা কমে যায়, অর্থাৎ বাধাটা পায় কম। বাধাটা কম মানেই ঘর্ষণটা হবে কম। একটু রিডিং করলেই বুঝবা। বেসিক জিনিসটা যদি বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো আরো কয়েকবার করে ভিডিওটা দেখবা। তারপরেও যদি বুঝতে না পারো আমি যখন সামনে আসবো, সামনে আসলে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিব। মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ করলাম। এর পরের লেকচারে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।